এবারের বেড়ানো বছরের শুরুতেই। শীতকাল মানেই ভ্রমণের মরশুম, আর আমাদের হাতছানি দিচ্ছে শীতের কুয়াশায় মোড়া উত্তরবঙ্গের গহীন অরণ্য, পাহাড়ি নদীর কলধ্বনি আর দূরে চা বাগানের ভোরের আলো। আমাদের এবারের গন্তব্য চিলাপাতা ও গরুমারা। প্রথম পর্বের ভিডিওতে আমরা দেখব চিলাপাতার জঙ্গল, থাকবো চিলাপাতার ডেনে, পায়ে হেঁটে ঘুরে দেখব রাভা বস্তির ময়ূর মাঠ। দু 2025-এর প্রথম সপ্তাহেই সন্ধ্যা 8:30টার 13149 শিয়ালদা আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেসে রওনা হলাম আমরা। শিয়ালদা থেকে আলিপুরদুয়ার অব্দি সপ্তাহের 7 দিনই ছুটে চলে এই ট্রেন। মাঝে পড়ে নিউমাল জংশন, বানারহাট, দলগাঁও, মাদারিহাট, হাসিমারা, হ্যামিল্টনগঞ্জের মতো ডুয়ার্সের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনগুলো। পরের দিন সকাল এনজিপি ছাড়িয়ে শিলিগুড়ি এসে পৌঁছেছি। এখানে প্রায় 15 থেকে 20 মিনিট ট্রেন দাঁড়ালো। বেশিরভাগ যাত্রী শিলিগুড়ি নামলেন। এই ট্রেনে চড়ার প্রধান আকর্ষণ শিলিগুড়ির পর থেকে চা বাগান, নদী, গভীর বনাঞ্চল দিয়ে তার যাত্রাপথ। ভাগ্য ভালো থাকলে ট্রেনে বসেই দেখা মিলতে পারে বন্যপ্রাণীরও। এখন সেবক স্টেশন পেরোচ্ছি। তিস্তা ব্রিজের ওপর দিয়ে পার হচ্ছি উত্তরবঙ্গের প্রাণপ্রবাহ তিস্তা নদী। দূরে দেখা যাচ্ছে 1937 সালে তৈরি হওয়া ঐতিহাসিক করোনেশন ব্রিজ, যা সিকিম, ভুটান ও উত্তরবঙ্গের সড়ক যোগাযোগের অন্যতম নায়ক। এবার দৃশ্যপটে চা বাগানের চোখ জুড়ানো সবুজ। ট্রেন ঢুকছে নিউমাল জংশনে। নিউমাল জংশন স্টেশনের বাইরেই বিস্তৃত চা বাগান। ডুয়ার্সের আরো এক বিখ্যাত নদী ডায়ানা ভুটান পাহাড় থেকে নেমে এসে কালিম্পং ও জলপাইগুড়ি জেলার সবুজ বনভূমির মধ্য দিয়ে বয়ে চলেছে। শীতকাল তাই জল অনেক কম। ট্রেন চলেছে চাপড়ামারি অভয়ারণ্যের মধ্যে দিয়ে। চাপড়ামারি রেলগেট। আমরা পৌঁছে গেলাম হাসিমারা স্টেশন। এখান থেকে গাড়ি করে যাব চিলাপাতায়। আমাদের ঠিকানা চিলাপাতা ডেনে। মাঝে মাঝেই এই পথে হাতি দেখা যায়, তাই তীক্ষ্ণ নজর রেখেছি রাস্তার দুপাশের জঙ্গলে। পৌঁছে গেছি চিলাপাতা ডেন। সময় লাগলো প্রায় 35 মিনিট। শুরুতেই রয়েছে পার্কিং এরিয়া। পার্কিং এরিয়া থেকে ভেতরে ঢুকতেই বাঁদিকে পরপর লাক্সারিয়াস ক্যাম্পিং টেন্টগুলো। এক একটা টেন্টের এক এক রকম নাম। এটা আমাদের টেন্ট হ্যামিল্টন। টেন্টের ভেতরে ক্যাম্পিং কট দেওয়া আছে।
তিনজন থাকলে এরকম আরেকটা ক্যাম্প কট ওনারা প্রোভাইড করে দেন। বেডসাইড টেবিল চেয়ার থেকে শুরু করে মিনি বার, চা কফির সরঞ্জাম, মিনারেল ওয়াটারের বোতল, এসি, সিটিং অ্যারেঞ্জমেন্ট সবকিছুই আছে টেন্টে। এটা আলাদা একটা কম্পার্টমেন্ট, চেঞ্জিং রুম সহ বাথরুম আছে এদিকে। বাথরুমে 24 ঘন্টা গরম জলের সুবিধা আছে। ফ্রেশ হয়ে চলে এলাম ডাইনিং হলে। ডাইনিং হলের পাশে বাউন্ডারির বাইরে হাতির করিডোর। লাঞ্চ করে বেরোলাম ফরেস্ট সাফারির জন্য। আমরা অনলাইনে সাফারি বুক করেছিলাম। সাফারি রুট ছিল বানিয়ারুইন, সিসি লাইন, মেন্দাবাড়ি। ফরেস্ট অফিসে এন্ট্রি ফর্মালিটি সেরে চললাম ফরেস্ট এন্ট্রি গেটের দিকে। এন্ট্রি গেটের উল্টো দিকেই আমাদের রিসোর্ট। সাফারিতে ড্রাইভারের সাথে একজন অভিজ্ঞ ফরেস্ট গার্ড থাকেন, উনি আমাদের গাইড। চিলাপাতা সম্বন্ধে বিভিন্ন তথ্য শুনছিলাম ওনার মুখে। প্রায় 175 কিলোমিটার জুড়ে বিস্তৃত চিলাপাতা বনাঞ্চল বক্সা টাইগার রিজার্ভ ও জলদাপাড়া ন্যাশনাল পার্কের মাঝে এক ইকোলজিক্যাল করিডোর হিসেবে কাজ করে। উত্তরে বক্সা পাহাড় ও ভুটানের সীমান্ত, দক্ষিণে জলদাপাড়া ন্যাশনাল পার্ক, পশ্চিমে তোরসা নদী আর পূর্বে ছোট ছোট নদীখাত ও গ্রাম। আমরা এবার প্রবেশ করছি গভীর অরণ্যের দিকে। হাসিমারা স্টেশন থেকে যিনি আমাদের গাড়ি চালিয়ে রিসোর্টে এনেছেন, উনি সাফারির গাড়িও চালান। এই সাফারিতে আমাদের সারথি উনি। ডান দিকের জলাশয়ে বন্যপ্রাণীদের জল খাওয়ার জায়গা। এই জঙ্গলে হাতি, ইন্ডিয়ান গৌড়, চিতাবাঘ, চিতল হরিণ, সম্বর হরিণ, বার্কিং ডিয়ার, বনশুয়োর, গন্ডার, বাদর, লেপার্ড ক্যাট, জঙ্গল ক্যাট, শিয়াল, বন্য কুকুর ছাড়াও বিভিন্ন স্তন্যপ্রায়ী প্রাণী দেখা পাওয়া যায়। এছাড়াও আছে প্রায় 200 থেকে 250 প্রজাতির পাখি, সরীসৃপ, উভচর, পতঙ্গ ও প্রজাপতিরা। উদ্ভিদের মধ্যে প্রধানত শাল, সেগুন, জারুল, বাঁশ সহ বিভিন্ন ধরনের ঘাস দেখা যায়, যা হাতি ও গন্ডার সহ বিভিন্ন তৃণভোজী প্রাণীর প্রধান খাবার। সামনেই নন্দন ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ার ছাড়িয়ে কিছুটা এগোতেই বাদিকে ঝোপের আড়ালে বিশাল বড় সিংওয়ালা সম্বর হরিণ। এটা নলরাজার দুর্গের ধ্বংসাবশেষ। দুর্গের প্রাচীর কালক্রমে মাটির উঁচু ঢিপিতে পরিণত হয়েছে। স্থানীয় কাহিনী অনুযায়ী নলরাজা ছিলেন চিলাপাতা বনাঞ্চলের এক আদিবাসী রাজা। কেউ আবার বলেন তিনি কোচ বা কামতা রাজ্যের পূর্ববর্তী শাসক। অনেকের মতে তিনি আবার গুপ্ত যুগের কোনো সামন্ত শাসক। গুহার মতো এই অংশটা দুর্গের প্রধান ফটক। প্রত্নতাত্ত্বিকদের মতে দুর্গটি 5ম থেকে 6ষ্ঠ শতাব্দীর মধ্যে তৈরি। এর সামনেই রয়েছে রামসুপারি গাছ, যার আঠা রক্তের মতো লাল। আমরা উঠে এলাম পাকা রাস্তায়, যাচ্ছি সিসি লাইনের জঙ্গলে। পিচ রাস্তা থেকে জঙ্গলের ভেতর দেখলাম বেশ বড় এক পুরুষ বার্কিং ডিয়ার। এবার ঢুকছি সিসি লাইনের জঙ্গলে।
সিসি লাইন বিটের মধ্যে দিয়ে বয়ে চলেছে তোরসা ও বানিয়া নদী। কাঠের ব্রিজের ওপর দিয়ে বানিয়া নদী বেরোচ্ছি। ফরেস্ট ডিপার্টমেন্টের কুনকিহাতি। এদিকে ঘাস জমি, প্রধানত গন্ডার ও হাতিদের চারণভূমি। তারপর তোরসা নদী, তোরসা নদীর অপর পাড়ে জলদাপাড়ার জঙ্গল। এই ঘাস জমিতে প্রধানত পুন্ডি ও মালসা জাতীয় ঘাস পাওয়া যায়। গাইড বললেন সিসি লাইনের দিকে ঘাস জমিতে বন্যজন্তুর উপস্থিতি আজ সেরকম নেই, তাই চললাম মেন্দাবাড়ির দিকে। কিছুটা এগোতেই দেখা ইন্ডিয়ান গৌড়ের সাথে। গাড়ির আওয়াজে ভয় পেয়ে এক সম্বর হরিণ হঠাৎ ডেকে উঠেই জঙ্গলের ভেতর পালিয়ে গেল। ঢুকলাম মেন্দাবাড়ির জঙ্গল। বেশ কিছু সম্বর হরিণ জঙ্গলের ভেতর দিকে চলে যাচ্ছে। এদিকে আলো কমে আসায় ফটো তোলা গেল না। শাবক সহ মা সম্বর। আমরা মেন্দাবাড়ির জঙ্গলে প্রচুর সম্বর হরিণ দেখেছিলাম, কিন্তু তখন সূর্যের আলো প্রায় নেই বললেই চলে, তাই বেশিরভাগ ক্ষেত্রেই ভিডিও তোলা যায়নি। কিছু ক্ষেত্রে স্টিল ফটো তোলা গেছে। বেশ অন্ধকার নেমে গেছে। এত অন্ধকারে জঙ্গলের ভেতর দিয়ে যেতে বেশ গা ছমছম অনুভূতি হচ্ছিল। হঠাৎ করে গাড়ির পাশ দিয়ে একটা সজারু চলে গেল। যেতে যেতে এক জায়গায় জঙ্গলের ঘনত্ব একটু কম, তাই সামান্য হলো গোধূলির আলো প্রবেশ করছে জঙ্গলের পথে। আর সেই আলোতেই দেখি এক মা সম্বর হরিণ তার ছোট্ট শাবক নিয়ে জঙ্গল থেকে উঠে এলো রাস্তায়। একসময় রাস্তা ছেড়ে জঙ্গলে ঢুকে গেল। তারপর আবার উঠে এলো রাস্তায়। এবার ফেরার পথ ধরলাম। সূর্য অস্ত গেছে অনেক আগেই, এখন গোধূলির আলো নিভু নিভু, শুধু আকাশের গায়ে সূর্যাস্তের শেষ রং লেগে আছে। আমরা এখন যাব ট্রাইবাল ডান্স দেখতে। ফরেস্ট সাফারির সাথেই এটা যোগ করা থাকে।
ক্যাম্পাসে বিভিন্ন আদিবাসী প্রজাতির মানুষের বাস। এক এক দিন এক এক জনগোষ্ঠীর নাচ দেখায়। আজ দেখছি রাভা জনগোষ্ঠীর নাচ। উত্তর পূর্ব ভারতের অসম, মেঘালয়, পশ্চিমবঙ্গের ডুয়ার্স অঞ্চল, বিশেষত চিলাপাতা বনাঞ্চলের এক গুরুত্বপূর্ণ আদিবাসী জনগোষ্ঠী রাভা। এরা তিব্বত বর্মী ভাষাগোষ্ঠীর অন্তর্গত, যা বড়ুকাছারি গোষ্ঠীর সাথে সম্পর্কিত। এদের নিজস্ব ভাষা রাভা। রাভাদের জীবন জীবিকা প্রধানত কৃষি নির্ভর। নাচ ও গানের বিষয়বস্তুও কৃষিকাজের বিভিন্ন পর্যায়ের উপর ভিত্তি করে। ফসল তোলার সময় পালন করা হয় এদের প্রধান উৎসব বাইকো। এরা প্রকৃতির পূজারী, হিন্দু ধর্মে প্রভাবিত। অনেকে অবশ্য খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছেন। এদের নিজস্ব লোকগান, লোকনৃত্য, বয়নশিল্প প্রশংসার দাবি রাখে। ফিরে এলাম রিসর্টে। সন্ধ্যার আলোয় সেজে উঠেছে চিলাপাতা ডেম। যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আলো দেওয়া হয়েছে রিসর্টের ভেতর, যাতে পর্যটকরা বন্য পরিবেশ উপভোগ করতে পারেন। ডিনার করে এসে এবার ঘুমানোর পালা। ভোর হলো পাখির ডাক। সকাল সকাল চললাম প্রাতঃভ্রমণে। সাথে দেখবো রাভা গ্রাম ও তার পেছনের ময়ূর মাঠ। চিলাপাতা ডেনের একজন গুরুত্বপূর্ণ সদস্য টাইগার দাদা। আগের দিন রাতে উনি আমাদের প্রস্তাব দেন সকালে পায়ে হেঁটে ময়ূরের মাঠ দেখতে যাওয়ার। রিসোর্টের উল্টো দিকেই রাভা গ্রাম। গ্রামের চাষের জমিতে সকালবেলা শয়ে শয়ে ময়ূরের দেখা মেলে, সেটাই ময়ূরের মাঠ। উনিও যাচ্ছেন আমাদের সাথে। যে পথ উনি দেখাচ্ছেন সেটাই কিন্তু চিলাপাতা সাফারির এন্ট্রি পয়েন্ট। আমরা কাল এখান দিয়েই জঙ্গলে ঢুকেছিলাম। এটা চার্চের মাঠ। রাতে এখানে ইন্ডিয়ান গৌড়ের দল এসে থাকে।
চার্চের পাশ দিয়ে রাস্তা গেছে রাভা বস্তির ভেতরে। এটাই রাভা বস্তি। রাভা বস্তি, চার্চ, তার মাঠ, চাষের জমি সবকিছুই চিলাপাতার বাফার এরিয়ার মধ্যে, যেখানে কিন্তু বসতি করা নিষিদ্ধ। কিন্তু রাভাদের বন ও বন্যপ্রাণ রক্ষায় অসামান্য অবদানের জন্য তাদের বনের মধ্যে থাকার বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। রাভা বস্তিতে প্রচুর সুপারি গাছ দেখা যায়। এই সুপারি গাছ থেকে আয় এদের জীবিকার একটা বড় অংশ। ভোরের স্নিগ্ধতায় ছবির মতো সুন্দর গ্রামের রাস্তায় হাঁটতে হাঁটতে শহুরে মনের ক্লান্তি উধাও। এবারের এই ডুয়ার্স ভ্রমণে আমার সব থেকে ভালো লেগেছে এই প্রাতঃভ্রমণ। আমরা গ্রামের পিছন প্রান্তে চাষের জমির কাছে এসে পড়েছি। এখানেই নামে ময়ূররা। জঙ্গলের কোর এরিয়া যাওয়ার রাস্তা নেমে গেছে। টাইগার দাদা খুবই অভিজ্ঞ। উনি দেখাচ্ছেন কোন পথে কিভাবে হাতি গ্রামে ঢোকে। মাটিতে যে ঘষা লাগার দাগ তৈরি হয়েছে তা হাতি চলাচলের ফল। এখানে হাতি এসে ধান খেতে গ্রামে ঢোকে। এই যে থামের মতো বেড়ার অংশ পড়ে আছে সেগুলো হাতিরাই ভেঙেছে। নিচু জমিতে প্রচুর হাতির পায়ের ছাপ দেখতে পেলাম। দুদিন আগেই হাতির দল এসেছিল। এবার যাচ্ছি কিংকোবরার বাসা দেখতে। তাকে ঘিরে রয়েছে এক কাহিনী। চলুন টাইগার দাদার কাছে সেই কাহিনী শোনা যাক। गुड मॉर्निंग एवरीबॉडी। अभी हम लोग आए हैं वो चिलापता के वो थोड़ा से फॉरेस्ट के साइड में। अभी हम लोग देख रहे हैं कि एक साल का पेड़ जो कटा हुआ है वो प्राचीन लोगों का माना जाता, इस पे वो लोग पूजा करते थे। तो इसलिए आसपास लोकल लोग का भी मानना है कि यहाँ कोई देवी या देवता बसते थे इस पेड़ पे, जहाँ पे पूजा किया जाता था। और वहीं पे एक किंग कोबरा रहता है, और जिसको वो फॉरेस्ट डिपार्टमेंट से ये पेड़ को काटा गया, तब भी वो अभी भी यहीं पे ही रहता है। तो माना जाता है कि वो कोई देवता का यहाँ पे वास है। तो इसलिए फॉरेस्ट डिपार्टमेंट के 2 गार्ड्स उसको हटाने की कोशिश में वो अपनी ज़िंदगी गंवा बैठे। तो इसलिए आप सभी से रिक्वेस्ट है कि जितने भी वाइल्ड एनिमल रेप्टाइल्स हैं वो हमारे लिए बहुत इम्पोर्टेंट है। आफ्टर ऑल फॉरेस्ट के लिए इम्पोर्टेंट है। आप उनसे दूरी नहीं बनाइए, उनको फॉरेस्ट में ही रहने दीजिए जहाँ वो रहना चाहते हैं। तो यही नेचर के लिए अच्छा है, हम सब के लिए अच्छा है। এই ছোট্ট জলাশয়টা হাতিদের জল খাওয়ার জায়গা। বর্ষাকালে যখন নিচু জমিটা পুরোপুরি জলে ভরে ওঠে তখন হাতির দল স্নান করতে নামে এখানে। বেশ কিছুটা এগিয়ে এসে এবার দেখলাম ঝাঁকে ঝাঁকে ময়ূর। দূরে রাস্তা পেরোচ্ছে এক পেখমওয়ালা ময়ূর। ডান দিকের ধান ক্ষেত থেকে বাঁ দিকের জঙ্গলে নেমে গেল। এবার ময়ূরীরা উড়ে যেতে শুরু করলো। বেশ কিছু ছবি তুলে নিলাম। এবার ফেরার পালা। আসার সময় কোর এরিয়া যাওয়ার যে রাস্তাটা দেখলাম সেই রাস্তায় 2 পায়ে গোলাম। 1 কিলোমিটারের মধ্যেই এখানে হাতির পাল থাকে। পায়ের কাছে হাতির মল চোখে পড়লো। 1 বা 2 দিনের পুরনো।
মলের মধ্যে বেশ বড় আকারের প্লাস্টিক দেখলাম। মানুষের তৈরি এই প্লাস্টিক দূষণ যে অবলা প্রাণীগুলোর উপর কত ক্ষতিকর প্রভাব ফেলছে এ তারই প্রমাণ। প্লাস্টিক খেয়ে ফেলায় প্রচুর প্রাণী মারা যায়। ফেরার সময় আমরা চার্চের মাঠের মধ্যে দিয়ে জঙ্গলের রাস্তা হয়ে ফিরছি। এটা কোন জলাশয় চিনতে পারছেন? গতকাল সাফারিতে ঢুকতেই ডান দিকে যে জলাশয়টা ছিল সেটাই পশুদের জল খাওয়ার জায়গা। लकड़ी का जैसे दिख रहा है ब्लैक कलर, वो राइनो है सर। किधर? वो रास्ते के सीधे हाँ, एकदम दूर में, हाँ। हाँ, वो राइनो है। ভিডিও ক্যামেরায় তাকে ধরা যাচ্ছে না, চোখে আবছা বোঝা যাচ্ছে, কিন্তু ক্যামেরার টেলিজুম লেন্সে স্পষ্ট। কাল এই পথেই সাফারি করছিলাম, গন্ডার দেখতে না পেয়ে দুঃখও হয়েছিল, আর আজ এমন প্রাপ্তি। আমরা জঙ্গলের পথ ছেড়ে বাঁধানো রাস্তায় উঠে রিসোর্টের পথ ধরলাম। ব্রেকফাস্ট সেরেই বেরিয়ে পড়লাম ডুয়ার্সের অ্যামাজন সিকিয়াজোরা ও বক্সা টাইগার রিজার্ভে সাফারির উদ্দেশ্যে। সেই অভিজ্ঞতা আপনাদের সাথে ভাগ করে নেব পরের পর্বে। শুধু সিকিয়াজোরা বা বক্সা নয়, তার সাথে আরও পর্ব থাকবে গরুমারার জঙ্গল, রঙ্গ, বৈরিবাস বেড়ানোর গল্প নিয়ে। সেই পর্বগুলো যাতে মিস না হয় তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের পর্বে।